প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রান্না সিরিজের আরও একটি গল্প, নাম খুনের দায়ে। এক ভারী জুতোর গট মট শব্দ তুলে কামরায় ঢুকলো লোকটা। ফাইল থেকে চোখ তুলে এক নজর দেখেই চিনতে পারল রানা। বেশ লম্বা চওড়া, বয়স কম বেশি 50। খেলোয়াড়ি একটা ভাব আছে চেহারায়। মাথা জোড়া, বিশাল টাক, নীল চোখ, পরনে ভালো দর্জি দিয়ে বানানো দামি পোশাক। মিস্টার মাসুদ রানা, ছোট্ট একটা কাজ নিয়ে এসেছি আপনার কাছে। আমাকে মনে আছে তো? লয়ার অ্যাডাম ক্লিপটন। ও, ওই যে বছরখানেক আগে সেই পাগলি অলিভার কেসে মাফিয়া ডন মারিও মার্কাস আর সলিসিটার হাওয়ার্ড ব্লেচারের পক্ষে লড়েছিলাম, কিন্তু জিততে পারেননি। জেল খাটতে হয়েছে ওদেরকে, হাসি মুখে বলল রানা। আপনার তো কোনো কাজ নিয়ে আমার কাছে আসার কথা নয় মিস্টার ক্লিপটন। আপনার যোগ্যতাই টেনে এনেছে আমাকে মিস্টার রানা। অতীতের কোনো কথা মনে রাখি না আমি, বলে রানা চেয়ারের পাশে দাঁড়ানো বড়জোর 4.5 ফুট লম্বা, কালো পাটকাঠির মতো শুকনো লোকটার দিকে ভুরু কুচকে চাইল লয়ার। এই পিয়নটাকে এখান থেকে ভাগানো যায়? একটা গুরুত্বপূর্ণ। রানাকে মাথা নাড়তে দেখে থমকে গেল সে। না, বলল রানা দীর্ঘ কণ্ঠে। ইনি রানা এজেন্সি নিউ ইয়র্ক শাখার বর্তমান চিফ। ইনি থাকবেন। যা বলতে এসেছেন এর সামনেই বলুন। আফসা ইঙ্গিতে দুজনকেই বসতে বলল রানা। ডেরিয়ে থাকতেই ভাল লাগছে স্যার, বলল 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেটে লোকটা। ক্যালকাটা থেকে বাংলাদেশে মাইগ্রেট করা দাগি চোর ছিল সে এক সময়। জেল খেটেছে জীবনের বেশিরভাগ সময়। সব ছেড়ে রানার সঙ্গে জড়িয়ে গেছে মানুষটা এক সময় ভালোবাসার বন্ধনে। রানাকে এতই শ্রদ্ধা করে যে ওর সামনে কিছুতেই চেয়ারে বসবে না গিল্টি মিয়া। কিছু মনে করবেন না স্যার, সেই সকাল থেকে তো বসেই আছি। আর একবার গিল্টি মিয়ার উপর অসন্তুষ্ট দৃষ্টি বুলিয়ে নিয়ে রানার সামনে চেয়ারে বসলো লয়ার ক্লিপটন। বড় একটা শ্বাস ফেলে বলল, একজন লোককে খুঁজছি আমি, এটাই কাজ। এই কাজ নিয়ে আমাদের কাছে এসেছেন কেন? পুলিশকে জানান, কিংবা কোনো প্রাইভেট আইকে দিন কাজটা। এটা পুলিশের কোনো ব্যাপার নয় মিস্টার রানা। যেন রানার নিরাশক্তি হতাশ করেছে ওকে। কি ব্যাপার, কাজ দরকার নেই নাকি আপনাদের? কাজের অভাব নেই, আবার তেমন একটা চাপও নেই। আসল কথা, এটা আমাদের লাইনের কাজ নয়। যা চাইবেন সেই ফি পেলে কি? আমাদের ফি সম্পর্কে ধারণা আছে আপনার? মাথা নাড়ল লয়ার। বলুন, কত দিতে হবে আপনাকে? গিল্টি মেয়ার দিকে ফিরল রানা। শোনাও দেখি গিল্টি মেয়া, কত পেলে করবে তুমি কাজটা? লোকটার উপর চোখ বোলালো গিল্টি মেয়া। মনে মনে বলল, না, এ লোককে একটু পছন্দ হচ্ছে না আমার। মুখে বলল, সব কথা না শুনে, কতদিনের কাজ না জেনে নির্দিষ্ট কিছু তো বলা যায় না স্যার। একটা আন্দাজ দিতে পারি বড়জন। আমাদেরকে নিতে প্রত্যেক দিনের লেগে 2 থেকে 5 হাজার টাকা থুরি ডলার মজুরি গুনতে হবে। আগাম দিতে হবে 2 দিনের ফিস। কথাগুলো অবশ্য বাংলায় বলেনি ও। নিউ ইয়র্কের সাদা লোকগুলো বাংলা বোঝে না, তাই ইংরেজি, বাংলা, হিন্দি, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, মোট কথা পৃথিবীর তাবৎ ভাষা মিলিয়ে কাজ চালানোর মতো নিজের একটা বুলি তৈরি করে নিয়েছে ও। আর আশ্চর্য হলেও সত্য, ওর কথা বুঝতে কারো অসুবিধা হয় না। সবাই কি করে জানে, বুঝে নেয় কি বলছে। এই লোকও বুঝেছে। অতিরিক্ত হয়ে যাচ্ছে না? ফের বহর শুনে ভিমড়ি খেলো লয়ার। শুনে তো মনে হচ্ছে আইন ব্যবসা ছেড়ে দিয়ে এরকম একটা অফিস নিয়ে বসলেই ভালো করতাম। আপনাকে আটকাচ্ছে কে? সেইটাই করুন না মিস্টার। একগাল হেসে নিষ্পাপ চোখ মেলে বলল গিল্টি মিয়া। আপনার এই কেস নিয়েই আরম্ভ করতে পারেন ব্যবসা। গিল্টি মিয়ার দিক থেকে চোখ সরিয়ে রানার মুখের দিকে চাইল ক্লিপটন।
ঠিক আছে, উপযুক্ত ফি দিতে রাজি আছি আমি। ব্যাপারটা হয়েছে কি, প্লিজ ওর সঙ্গে যান, ওর অফিসে বসে কাজটা বুঝিয়ে দিন। খাতায় নোট নিতে হবে ওর, অগ্রিম টাকা নিয়ে রসিদও দেবে ওই। আমার ধারণা 2 দিনের বেশি লাগবে না ওর এই কাজে। কিন্তু আপনি শুনবেন না? শুনবো। এই ঘর থেকে আপনাদের সব কথাই শোনা যাবে। দেয়ালে বসানো স্পিকার দেখালো রানা ইঙ্গিতে। কাজটা ওই করবে, তবে কাজ শুরু হওয়ার পর প্রয়োজনে আমার পরামর্শ নেবে। যান। মাস দুয়েকের জন্য গিল্টি মিয়াকে রানা ইনভেস্টিগেশন এজেন্সির নিউ ইয়র্ক শাখার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ঢাকা থেকে। যদিও এই দেশটা ওর পছন্দ নয়, রানার নির্দেশে আসতেই হয়েছে নিতান্ত বাধ্য হয়ে। ক্লিপটনকে সঙ্গে নিয়ে নিজের কামরায় ফিরে বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বসলো সে রিভলভিং চেয়ারে। আইনজীবী বসলো সামনের গদিমোড়া চেয়ারে। বার দুই দোল খেয়ে নিয়ে বেল টিপল গিল্টি মিয়া। জিজ্ঞেস করলো, কি খাবেন মিস্টার আদম, চা না কফি? সামনের লোকটা মাথা নাড়ছে দেখে বেয়ারাকে বলল, কেবিন সাহেবকে পেটিয়ে দাও দিকিন বাচ্চা। কেবিন এসে বাউ করতেই তার দিকে কলম আর প্যাড এগিয়ে দিল গিল্টি মিয়া। ও ভদ্রলোক যা বলেন লিখে দেন, লিখে লাও তো ভাই। জানোই তো আমি একেবারে কলম, আবার এও জানো বুঝতে পারি সব, কাজেই সাবধানে লিখবে। সাঙ্গাত, কিছু যেন ছুটে না যায়, ঠিক আছে? ইয়েস বস, বলে একটা চেয়ারে বসে পড়ল সাঙ্গাত। গত 1.5 মাস গিল্টি মিয়াকে পরম গুরু মেনে নিয়ে মন দিয়ে শিখছে কেবিন হাওয়ার্ড গোয়েন্দাগিরির নিত্য নতুন অভূতপূর্ব সব কলাকৌশল। শুরু করলো অ্যাডাম ক্লিপটন। আমি খুঁজছি রবার্ট স্ট্যানলি নামের এক লোককে। বছর দেড়েক আগে স্থাবর অস্থাবর মিলিয়ে মোট $20 লাখ সম্পত্তি রেখে মারা গেছেন এই লোকের চাচা আর্থার হেনরি। উইলে এই রবার্ট স্ট্যানলিকে দিয়ে গেছেন $30,000। তখন থেকে উইলের এক্সিকিউটর হিসেবে খুঁজছি আমি ওই লোককে। ওকে না পেলে উইলটা কার্যকর করা যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর মাস কয়েক আগে লোকটাকে লোকেট করা গেল ফ্রান্সের নিসে। জানা গেল স্ট্যানলি ওখানে হিপ্পি আদর্শের গাঁজা খাওয়া বিদ্রোহী এক অখ্যাত তরুণ পেইন্টার। সঙ্গে সঙ্গে আমি এয়ারমেইল চিঠি দিয়ে তাকে জানালাম তার প্রাপ্য টাকার কথা। ওটা নেওয়ার জন্য ওকে এখানে আসতে হবে, তা নইলে অন্যান্য ভাগিদারদের কাউকেই সম্পত্তির ভাগ দেয়া যাচ্ছে না। সাধারণ ডাকে উত্তর এলো সে চিঠি। ও জানতে চায় টাকাটা পাঠিয়ে দিলে কি হয়, কেন ওকে কষ্ট করে নিউ ইয়র্কে আর যেতে হবে। বার কয়েক চিঠি চালাচালি পর শেষ পর্যন্ত সপ্তাহ দুয়েক আগে প্লেনে উঠেছিল এখানে আসবে বলে। আপনি হয়তো খবরটা পড়েছেন। প্লেনটা কেনেডি এয়ারপোর্টে ক্র্যাশ করে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। লে হালুয়া, তাহলে ওকে আর এই দুনিয়ায় খুঁজে লাভ কি? ওপারের কোনো ডিটেকটিভকে? খবরের কাগজে লিখেছে ওই দুর্ঘটনায় যে 3জন প্রাণে বেঁচেছিল স্ট্যানলি তাদের একজন। ও তাই বলুন, বিড়ালের যান। তারপর পিছনের দিকে ছিট পেয়েছিল। অ্যাক্সিডেন্টের ধাক্কায় প্লেনের লেজটা খসে যাওয়ায় ছিটকে বাইরে পড়ে আগুন আর মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে। হ্যাঁ, কপালের জোর আছে বলতে হবে। 95 জনের মধ্যে 92 জনই যখন খতম, তখন এটাকে কপাল ছাড়া আর কি বলা যায় বলুন? লয়ার বুঝে নিল সব খবরই রাখে এই পিচ্চি জোকার, একে ছোট নজরে দেখা ঠিক হবে না। কাছেই ব্রুক হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হলো ওকে। দেখা গেল নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে যায় কিছুটা উদ্ভ্রান্ত, কিন্তু সারা শরীরে কোথাও কোথাও জখম, কোথাও কোনো জখম নেই ওর। এটা জেনে পরদিন সকালে হাসপাতালে ফোন করে ওর সঙ্গে কথা বলতে চাইলাম। ওরা বলল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই বাইরে কোথাও ফোন করেছিল। কয়েক মিনিটের মধ্যে এক সুন্দরী মহিলা এসে নিয়ে গেছে ওকে। এরপর থেকে আর কোনো খবর নেই।
হাওয়ায় মিলিয়ে গেছে রবার্ট স্ট্যানলি। কয়েকটা কাগজে বিজ্ঞাপন ছেপে কোনো সাড়া পাওয়া যায়নি। খবর নিয়ে দেখেছেন এই স্ট্যানলি ওর পরিবারের লোকদের সাথে যোগাযোগ করছে কিনা? করেনি। এ হচ্ছে সম্পত্তির মালিক, পরলোকগত আর্থার হেনরির ছোট ভাইয়ের পোষ্যপুত্র। পরিবারে কেউ ওকে দু চোখে দেখতে পারে না। ছোটবেলা থেকেই নাকি বেয়ারা কিচমের ছিল রবার্ট, কারো সাথেই পড়তো না ওর। ওর পালক বাপমা 7 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে যায় ও। কিছুদিনের মধ্যে চলে যায় দেশ ছেড়ে। তারপর থেকেই লাপাত্তা। আর্থার হেনরির মৃত্যুর পর সঙ্গত কারণেই তার উত্তরাধিকারীরা অস্থির হয়ে উঠেছে তাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য। অনেক টাকার ব্যাপার তো, সারাক্ষণ খোঁজাচ্ছে আমাকে। চুপচাপ খানিকক্ষণ চিন্তা করলো গিল্টি মেয়া। তারপর বলল, কত বললেন? 30,000? বেকার এক আর্টিস্টের লেগে এ তো অনেক টাকা। বেথা করেছে? না, আমি যতদূর জানি করেনি। আমি আসলে চিনি না ওকে, একটা ফটো পর্যন্ত দেখিনি। পরিবারের সবাই শেষ দেখেছে ওকে বহু বছর আগে, ও যখন 4 বছর বয়স। ওর পালক বাপও কিছুটা উদ্ভট কিসিমের লোক ছিল। বিয়ে করেছিল এক রেড ইন্ডিয়ান মেয়েকে। ওর চাচা যে মনে করে করে ওকে উইলে কিছু দিয়ে গেছে, তা দেখে পরিবারের সদস্যরাই শুধু নয়, আমিও তাজ্জব হয়ে গেছি। কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি বলেই ওকে খুঁজে বের করতে এত সময় লেগেছে আমার। ওর খোঁজ পেলেন কি করে? মিস্টার আদম ব্যাপাথুরি ক্লিপটন। আমি না, ওরই এক কাজিন কাগজে ওর নামটা দেখে আমাকে ফোন করেছিল। নিচের আমেরিকান কনসুলেটের সামনে পিকেটিং করছিল কয়েকজন আর্টিস্টকে সঙ্গে নিয়ে। পুলিশ বেঁধে নিয়ে যায় ওদের। আন্দাজে ভর করে একটা চিঠি ছেড়ে দিলাম। জানা গেল এ সেই লোক। এত খোলাখুলির পর একটিমাত্র তথ্য জানা গেছে ওর সম্পর্কে। ওর বয়স 26 বছর, ব্যাস, আর কিচ্ছু না। আপনার এ তথ্য মোটেই কাজের কিছু লয় আদম সাহেব। ঠিক আছে, আমরা চেষ্টার ত্রুটি করব না। তবে প্রত্যেক দিনের লেগে খরচ পড়বে আপনার 2,500 করে। এখন বুঝে দেখুন রাজি কিনা। বেশ, ওর খোঁজ পেলেই আমাকে জানাবেন। উঠে দাঁড়িয়ে পকেট থেকে মোটাসোটা একটা ওয়ালেট বের করে নিজের ভিজিটিং কার্ড আর 2 দিনের ফিস গুনে দিল লোকটা ক্যাভিনের হাতে। সঙ্গে সঙ্গে একটা রসিদ লিখে দিল ক্যাভিন। রসিদ নিয়ে ঘুরে দাঁড়াবার আগে নীল চোখে দৃষ্টি রাখল লোকটা গিল্টি মেয়ার উপর। কাজটায় গোপনীয়তা বজায় রাখলে খুশি হব। কি বললেন? জিজ্ঞেস করেই নিজেকে সামলে নিল গিল্টি মেয়া। ঠিক আছে, তাই হবে। অ্যাডাম ক্লিপটন বেরিয়ে যেতেই রানার কামরায় এসে ঢুকলো গিল্টি মিয়া। 1.5 মাস পর রানাকে 2 দিনের জন্য একা পেয়েছিল। মোটকু লোকটা এসে বাজে একটা কাজ চাপিয়ে দিয়ে সব ভস্কট করে দিয়ে গেল বলে বিরক্ত। কি বুঝলেন চার? বাজে সময় নষ্ট না। কিভাবে এগোবে ভাবছো? পাল্টা প্রশ্ন করলো রানা। সেই তো একই, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। হাসপাতাল থেকে শুরু করতে হবে এখন। জানা দরকার চোখরা ওখান থেকে পালাই পালাই করলো কেন? গেলই বা কার ছাড়তে? কোথায়? স্বাস্থ্য হয়ে এলো, ভাবছি এখনই একবার গিয়ে খোঁজ নিয়ে আসি। চলো, আমিও যাব তোমার সঙ্গে। সামনের ফাইলটা বন্ধ করে আউট টেরেতে নামিয়ে রেখে বলল রানা। তার আগে দাঁড়াও, দুটো টেলিফোন সেরে নিন। একটা ক্রেডিট রেটিং হাউজে ফোন করে এক বন্ধুকে দুটো নাম দিয়ে তাদের রেটিং জানাবার অনুরোধ করলো রানা। প্রথম নামটা নিউ ইয়র্কের লয়ার অ্যাডাম ক্লিপটন, দ্বিতীয়টা নিচের রবার্ট স্ট্যানলি। এরপর নিউ ইয়র্ক টাইমসের এক পরিচিত সাংবাদিকের কাছ থেকে জেনে নিল প্লেন ক্র্যাশের সঠিক সময়টা। ব্রুক হাসপাতালের ইমার্জেন্সি ডিউটি অফিসারকে রানা এজেন্সির লাইসেন্স দেখিয়ে ওদের আগমনের উদ্দেশ্য জানালো রানা। বলল রবার্ট স্ট্যানলিকে দরকার তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য $30,000 বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে লোকটা কোথায় যে হাওয়া হয়ে গেল খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার দিন যেসব ডাক্তার নার্স ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলা গেলে হয়তো কিছু সূত্র পাওয়া যেত। সব শুনে ভদ্রলোক ইন্টার রকমের মাধ্যমে ব্যবস্থা করে ওদের সঙ্গে একজন ওয়ার্ড বয়কে দিলেন ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। নার্স দুজনের কাছ থেকে রবার্ট স্ট্যানলির চেহারার একই বর্ণনা পাওয়া গেল। লম্বা স্পোর্টম্যানের মতো একহারা গরম, ওজন ৭৫ কেজির মতো, কালো চুল, সাদামাঠা চেহারা, আন্দাজ ৩০-এর মতো হবে বয়স। কোটের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছিল। ডাক্তার বললেন, রবার্ট স্ট্যানলির শরীরে কোথাও কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি, কেবল কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। বলল, ব্যথা অনুভব করছে না, সেন্সিটিভের কোনো প্রয়োজন নেই, সেডেটিভের কোনো প্রয়োজন নেই। ঘণ্টাখানেক পর একটু সুস্থির হয়ে বাইরে কোথায় যেন ফোন করলো। ২০ মিনিটের মধ্যে বছর ২৫-এর সুন্দরী এক মহিলা এসে দেখা করলো ওর সাথে। তারপর ডাক্তারদের কারো বারণ না মেনে চলে গেল ও মেয়েটির সঙ্গে। কোথায় কে জানে। বেডে শুয়ে ফোন করেছিল, জানতে চাইল রানা। হ্যাঁ। গুড। তাহলে তো নিশ্চয় কোথায় ফোন করেছিল তার রেকর্ড রয়েছে সুইচ বোর্ডে। নম্বরটা আমাকে দেয়া যাবে? নিশ্চয়। নম্বরটা নিয়ে ফিরে এলো ওরা এজেন্সির অফিসে। গিল্ডি মিয়া বলল, কেবিনের এক বন্ধু আছে স্যার, টেলিফোন কোম্পানিতে। বেশ, ডাকো ওকে। ইনভেস্টিগেশনে ওর সাহায্য দরকার শুনে ৩২ পার্টি দাঁত বেরিয়ে পড়ল কেভিন হাওয়ার্ডের। ৩ মিনিটের মধ্যে জানা গেল নম্বরটা ফিলিপ শেফার নামে এক লোকের। ঠিকানা ১৪৪২ ডি পিজিয়ন লেন, কুইন্সভিল রেসিডেন্সিয়াল এরিয়া, নিউ ইয়র্ক। রানা জানে ওখানে নিম্ন মধ্যবিত্তদের বাস। রাস্তার দুপাশে ছোট ছোট অনেকগুলো একতলা বাড়ি আছে ওখানে লাইন দিয়ে। চলো বাড়িটা চিনে আসা যাক, বলল রানা। কেভিনের দিকে চেয়ে হাসলো। তুমিও চলো। উল্লস উচ্ছ্বসিত হয়ে উঠল ছোকরা। চোখ দুটো জ্বলছে সন্ধ্যা তারার মতো। সোজা কথা, রানা এজেন্সির চিফের সঙ্গে চলেছে সে একটা কেসের সমাধানে, তাকে সাহায্য করতে। বাপ রে বাপ। নম্বর মিলে চিনতে অসুবিধাও হলো না। বাড়িটার সামনে ছোট্ট লন, দরজা বন্ধ। ধীরগতিতে গাড়ি চালিয়ে পুরো এলাকাটা একবার ঘুরে দেখে চলে এলো ওরা অফিসের কাছাকাছি এক রেস্টুরেন্টে। এখানে ভালো বাংলাদেশি খাবার পাওয়া যায়। খাওয়ার পর গিল্ডি মিয়া ও তার সাগরেদকে বিদায় দিয়ে সেটে একটা ঘুম দেবে বলে চলে গেল রানা নিজের অ্যাপার্টমেন্টে। ঠিক হলো আগামীকাল সকাল থেকে শুরু হবে ওদের কাজ। দায়িত্বে থাকবে গিল্ডি মিয়া, সহকারী কেভিন হাওয়ার্ড। ২ দিনের মধ্যে খুঁজে বের করতে হবে স্ট্যানলিকে। কাজটার শেষ দেখেই রানা চলে যাবে লস অ্যাঞ্জেলস শাখা পরিদর্শনে। পরদিন সকাল 10টায় ফোন করলো রানা ক্রেডিট অফিসে। এরা এফবিআই এর চেয়েও ভালো রেকর্ড রাখে। বন্ধু জানালো, রবার্ট স্ট্যানলির উপর কোনো রেকর্ড নেই। তার মানে লোকটা বাউন্ডেলে বাধা, কোনো চাকরি বা কাজ নেই, অর্থাৎ ক্রেডিট রিস্ক। তবে ওই অ্যাডাম ক্লিপটনকে ধার দিলেও ঠকবি। একটা অ্যাপ্লায়েন্স স্টকে বড়দান মারতে গিয়ে আছাড় ধোলাই খেয়েছে লোকটা বছরখানেক আগে। আইন ব্যবসায় ওর রোজগার বছরে বড়জোর $২০,০০০, কিন্তু খরচ করে তার দ্বিগুণের বেশি। বাড়ি রয়েছে শহরতলির ধনী এলাকায়, 2টো গাড়ি এবং একটা খরচে বউ পোষে। গোটা 2 অভিজাত ক্লাবের মেম্বার। দেনায় গলা পর্যন্ত ডুবে আছে লোকটা। মাস 2 আগে কিছু শেয়ার বিক্রি করে কয়েকজনের ঋণ শোধ করেছে, কিন্তু এখনও প্রচুর দেনা। ধনী পরিবারের জন্ম। নিঃসন্তান এক কাকা মারা গেলেও উত্তরাধিকার সূত্রে অনেক টাকার মালিক হবে, কিন্তু কাকাটা কিছুতেই মরছে না। ৭৯ বছর বয়সেও পাল্লা দিয়ে নিয়মিত টেনিস খেলে চলেছে ছেলে ছোকরাদের সাথে। ভাতিজার চেয়ে অনেক ফিট। বুঝলি এখন? হ্যাঁ, বলল রানা। শোন, আরেকজনের ক্রেডিট রেটিং জানা দরকার। নামটাও হলো ফিলিপ শেফার্স। নিউ ইয়র্কেই কুইন্সভিল রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকে। ঘন্টা 2-এর মধ্যে বলতে পারবি না? 10 মিনিটেই পারবো। যখন খুশি রিং দিস, অফিসেই আছি। বন্ধুকে ধন্যবাদ জানিয়ে রিসিভার নামিয়ে রাখলো রানা। সকাল 7টায় কেভিনকে নিয়ে বেরিয়েছে গিল্ডি মিয়া। রানাকে কাজ দেখিয়ে সন্তুষ্ট এবং
সাঙ্গাতকে মুগ্ধ করার সুযোগ পেয়ে টকবক করে ফুটছে সে উৎসাহ উত্তেজনায়। একটা ফাইল টেনে নিয়ে মন দিল রানা সেটায়। জটিল কেস। মুচকি হাসল ও। কেবিনের লেখা গিল্টি মিয়ার মন্তব্য পড়ে ওর ধারণা ওই কেসের দাজ্জাল বুড়িটাকে যদি না বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া যেত, পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া যেত, তাহলে সত্যি কথাটা বেরিয়ে আসতো নির্ঘাত। 2 ঠিক 8:30টায় ফিলিপ শেফার্সের বাড়ি থেকে 30 গজ দূরের রাস্তায় পার করা তোবড়ানো টয়োটা সব ফিল্টারে এসে ঢুকলো গিল্টি মিয়া। নাস্তা করতে গিয়েছিল, ফিরে এসেছে হাতে 2টো প্যাকেট নিয়ে। ছোট প্যাকেটটা বাড়িয়ে দিল ক্যাভিনের দিকে। লাও ভাই, 4টে খেয়ে লাও, তারপর নামবো আমরা কাজে। কেতে কেতে শোনাও দেখি গত 1টা ঘন্টায় কি দেখলে। কৃতজ্ঞ চিত্রে ওস্তাদের আনা প্যাকেটটা খুলল কেভিন। সুন্দর করে সাজানো রয়েছে সকালের নাস্তা। ম্যাকডোনাল্ডসের 2টো ক্লাব স্যান্ডউইচ, 2টো বার্গার, 2 পিস গ্রিল করা পুরুষ স্টেক ও আলু ভাজা। পাশে আলাদা একটা খোপে শোয়ানো আছে কোকের বোতল। খাবার ফাঁকে ফাঁকে শোনালো কেভিন। তেমন কিছুই ঘটেনি ওস্তাদ। হুম হাম কোত। 7:30টায় দরজার সামনে দুধের বোতল রেখে গেছে মিল্ক ভ্যান। 7:50-এ সোনালি চুলের এক সুন্দরী ওটা তুলে নিয়ে গেছে ভেতরে। শেফার মেয়ে কাজে যায়নি। ঢক ঢক ঢক। কেউ বেরোয়নি, কেউ ঢোকেনি ওস্তাদ। ঘ্যাও। মাথা ঝাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়িটার উপর চোখ বুলালো গিল্টি মিয়া কিছুক্ষণ। লে হালুয়া, ভাবছে সে। হাতে বেশি সময় নেই কো। ও বাড়িতে ঢুকতে হবে না। সাহেব বিবি না বেরোলে পরে টেলিফোনে সারপোকাটা রাখা তো রুটিন হয়ে যাবে। কেবিনের নাস্তা ও কোক শেষ হতেই ওর দিকে বাড়িয়ে দিল গিল্টি মিয়া বড় প্যাকেটটা। কি আছে এর ভেতর, জানতে চাইল সাগরেদ। কুইলেই দেখো না, বলল গিল্টি মিয়া। তোমার বেশভূষো, ল্যান্ড লাও, পরে লাও এগুলো। প্যাকেটের ভিতর থেকে বের হলো টুথবেল্ট, ব্যাগ ও তোবড়ানো ক্যাপসহ টেলিফোন মিস্ত্রির একটা আধময়লা ওভারঅল। ওগুলো পরা হয়ে যেতেই পকেট থেকে টুথব্রাশের মতো এক ফালি গোপ বের করে ঝাঁটিয়ে দিল গিল্টি মিয়া কেবিনের নাকের নিচে। একটা লোমওয়ালা জরুল বসিয়ে দিল গালে, চোখের দিক ঠিক নিচে। দারুণ বানিয়েছে মাইরি, বলল সে খুশি হয়ে। এবার ধরো এই সারপোকাটা টেলিফোনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসো, আমি বাকি কাজ সেরে রাখছি। কেভিনকে বিদায় দিয়ে একটা ওয়্যারলেস রিসিভার ফিট করলো সে ভয়েস কন্ট্রোল রেকর্ডারের সঙ্গে। কথা শুরু হলেই চালু হয়ে যাবে টেপ রেকর্ডার। কথা থেমে গেলে থামবে। সব রেডি হয়ে গেলে গাড়িটা শেফার্সদের বাড়ি থেকে 100 গজ দূরে নিয়ে গিয়ে রাখলো রাস্তার অপর পাশে। ওদিকে সোজা গিয়ে শেফারদের বাড়ির দরজায় কলিং বেল টিপল কেভিন। দ্রুত পায়ে এগিয়ে এসে ছিটকিনি সরালো কেউ। দরজার ফাঁক দিয়ে গোলাপি হাউস কোট পরা সেই সুন্দরী মেয়েটিকে দেখা গেল। আর কাউকে আশা করেছিল হয়তো। ওকে দেখে হতাশা ফুটল চোখে মুখে। এক নজরে বোঝা গেল খুবই উৎকণ্ঠায় রয়েছে মেয়েটি। চোখের নিশের কালচে দাগ বলে দিচ্ছে রাতে ঘুমাচ্ছেও কম। হাতের নোটবইয়ের দিকে ভুরু কুচকে চেয়ে জিজ্ঞেস করলো, কেভিন, মিসেস ফিলিপ শেফার্স? হ্যাঁ, আমি মিসেস শেফার। কোড এরিয়া ফোন লাইনে একটা হ্যামিং সাউন্ড আসছে ম্যাম। কোথায় শর্ট হয়ে আছে লাইন দেখতে এসেছি। নিজেকে টেলিফোন কোম্পানির লোক বলে মিথ্যে পরিচয় না দিয়ে জানতে চাইল, টেলিফোনটা কোথায় ম্যাম? আমার ফোন ঠিক আছে। ইয়েস ম্যাম, হাসি মুখে নরম গলায় বলল। তবে আপনার লাইনে যদি কোনো শর্ট থাকে তাহলে আর সব সার্কিটে গোলমালের সৃষ্টি করবে।
চেক করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, আসুন। লিভিং রুমটা অত্যন্ত সাদামাটা আসবাবে সাজানো। প্রথমে রিসিভার তুলে অপারেটরের সঙ্গে কথা বলার ভান করলো কেভিন। তারপর রিসিভারের স্ক্রু খুলে মহিলার চোখের সামনে ছোট্ট মাইক্রো সার্কিট ট্রান্সমিটারটা ফিট করলো জায়গা মতো। এগুলো ছোট হলে কি হবে, টেলিফোনে বলা প্রতিটা শব্দ পৌঁছে দেবে 200 গজ দূরের রিসিভারে। কাজ হয়ে যেতেই রিসিভারটা জোড়া লাগিয়ে কেবল টিপে ছেড়ে দিয়ে ডায়াল টোন চেক করলো। তারপর বলল, আপনার ফোন ঠিকই আছে মিসেস শেফার, তবু বাড়তি সতর্কতা হিসেবে দুর্বল এক আধটা পার্টস বদলে দিলাম। অনেক ধন্যবাদ ম্যাম। গাড়িতে ফিরে এসে ছদ্মবেশ খুলে ফেলল কেভিন হাওয়ার্ড। মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল ওস্তাদকে কাজ হয়ে গেছে। গিল্টি ম্যান জিজ্ঞেস করলো, বাড়িতে আর কাউকে দেখলে? না, কাউকে দেখিনি। মনে হলো মেয়েটা কারো অপেক্ষায় আছে, খুব দুশ্চিন্তায়। এবার ওস্তাদ, এবার একটু ঘুরে ফিরে এসো বাইরে থেকে। আধ ঘন্টা পর পাবলিক ফোন বুথ থেকে কথা বলবে তুমি মেয়েটার সাথে। কি কথা বলতে হবে কেভিনকে শিখিয়ে দিল গিল্টি ম্যান। আধ ঘন্টা পর শেফার্সদের নম্বরে রিং দিল কেভিন। মেয়েটির রিসিভার তুলে হ্যালো বলতেই গলাটা ভারী করে বলল, মিসেস শেফার্স, আমি রবার্ট স্ট্যানলির একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। আপনি কি রং নাম্বারে কল করেছেন? বলেই খটাং করে নামিয়ে রাখলো মেয়েটি রিসিভার। আবার ডায়াল করলো কেভিন। 5-6 বার বাজার পর রিসিভার তুললো মেয়েটি। ইয়েস মিসেস শেফার, আমি কি বলি না শুনে রিসিভার নামিয়ে রাখবেন না। আমি জানি প্লেন ক্র্যাশের পর আপনি রবার্ট স্ট্যানলিকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন। আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় অঙ্কের টাকা ওর হাতে তুলে দিতে চাই। আপনি যদি আমি একবার আপনাকে বলেছি ভুল নাম্বারে ডায়াল করেছেন আপনি। রবার্ট কি যেন বললেন? ওই নামের কাউকে চিনি না আমি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। বলেই আবার আছড়ে রাখলো মহিলা রিসিভার। কেবিনের মনে হলো হিস্টোরিয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে মেয়েটির আচরণে। ফিরে গিয়ে রিপোর্ট করবার প্রয়োজন হলো না। ওয়ারলেস রিসিভারের কল্যাণে সবই শুনেছে গিল্টি ম্যান। বরং সেই শোনালো নতুন খবর। তোমার 2 নম্বর কল পাওয়ার আধ মিনিটের মধ্যেই পোর্টল্যান্ড হোটেলের 232 নম্বর কামরায় মিস্টার ব্রেনান বলে একজনের সাথে কথা বলেছে মেয়েটা। বোধহয় ওই নামেই ওখানে উঠেছে স্ট্যানলি। থর থর করে কাঁপছে গলা। তোমার সাথে কি কথা হলো সব জানালো মেয়েটা ওকে। নিজ কানে শুনে দেখো। রেকর্ডার রিওয়াইন্ড করে চালিয়ে দিল গিল্টি মিয়া। শান্ত হও রিটা, একটু ও ঘাবিও না তুমি, সব ঠিক হয়ে যাবে। লোকটা আবার যদি ফোন করে তুমি সব বলে দেবে ওর একটা কথাও বুঝতে পারছো না। আচ্ছা রিটা, কয়েকটা দিন তোমার মায়ের কাছে গিয়ে থাকো না। ঝামেলা সামলে নিয়েই আমি ডেকে পাঠাবো তোমাকে। ওখানে গিয়ে মিথ্যে অভিনয় করতে পারবো না আমি, অসম্ভব। এমনিতেই ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। বিশ্বাস করো দুশ্চিন্তায় মরে যাচ্ছি। সে পাগল হবার দশা। শান্ত থাকার চেষ্টা করো হানি। এক কাজ করো, টেলিফোন এলে ধরো না, কিংবা তার চেয়ে ভালো হয় চলে এসো আমার এখানে। কিন্তু মা যদি ফোন করে দেখে কেউ ধরছে না, তাহলে কি তুলকালাম কাণ্ড বাঁধাবে কে জানে। হয়তো উফ, মনে হচ্ছে ভেবে চৌচির হয়ে যাচ্ছি আমি। রিটা, মাথা ঠান্ডা রাখো রক্ষীটি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক মতো চলছে। আমার কথা শোনো, তোমার ঘনিষ্ঠজনদের ফোন করে জানিয়ে দাও দিন কয়েকের জন্যে অন্য কোথাও যাচ্ছ তুমি। বলবে এ বাড়িতে একা থাকতে গা ছমছম করছে তোমার, চমকে চমকে উঠছ, এইসব আর কি। তারপর চলে এসো আমার কাছে। দুপুর 2টোর মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। কোনো ভয় নেই, কোনো বিপদ হবে না। নিজেকে শান্ত রাখতে পারলে দেখবে কয়েকদিনেই স্বাভাবিক হয়ে গেছে সব। তাহলে রাখি এখন। দেখা হচ্ছে 2টোয়। ছাড়লাম। বাহ, একেবারে পরিষ্কার রেকর্ডিং, হাসলো ক্যাভিন। এখন আমরা কি করব ওস্তাদ? সেইটে জানতেই একবার অফিসে যেতে হবে আমাদের, বলল গিল্টি ম্যান। রেকর্ডারটা অটোতে সেট করাই আছে। এই ক্যাসেট খুলে আরেকটা ফিট করে দিচ্ছি। তুমি গাড়িটা নিয়ে গিয়ে
ও বাড়ির কাছাকাছি পার করে ইঞ্জিনের বনেট খুলে একটা এটা ওটা ঘাটো, তারপর দরজা জানালা লক করে চলে এসো আমার কাছে। আমরা প্রথমে ওই ওষুধের দোকানে যাব, তারপর অফিসে। ওষুধের দোকানে ফোন বুক ঘেটে জানা গেল পোর্টল্যান্ড হোটেলটা ব্রুকলিনে। একটা ট্যাক্সি নিয়ে ফিরে এলো ওরা অফিসে। দেখলো 2 পা টেবিলের উপর তুলে দিয়ে এক হাতে কফির কাপ, অপর হাতে একটা ফাইল ধরে রেখে জানালা দিয়ে বাইরে চেয়ে রয়েছে মাসুদ রানা। ওদের দেখে সোজা হয়ে বসলো। চুপচাপ শুনলো রানা আদ্যপান্ত সব। দুবার বাজিয়ে শুনলো টেলিফোনের আলাপ। এবার জিজ্ঞেস করলো, এবার কি করবে ভাবছো? এখন ওই আদম ব্যাপারী থুরি আদম ক্লিপটন সাহেবকে ঠিকানা জানিয়ে দিলেই আমাদের কাজ শেষ। মাথা নাড়ল না না, তার আগে জানতে হবে ওই লোক সত্যি রবার্ট স্ট্যানলি কিনা। আর যদি স্ট্যানলি হয়, পালিয়ে বেড়াচ্ছে কেন? কিসের ভয়ে? রিটা শেফার্সের সঙ্গে বা তার কি সম্পর্ক, তাই না? ঠিক বলেছেন স্যার। একজনে মাথা ঝাঁকালো কেভিন ও গিল্ডিমিয়া। রানা বলল, চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। 3 মাঝারি মানের হোটেল, তবে নতুন। ছোকরা ঘাবড়ে যেতে পারে ভেবে গিল্ডিমিয়া আর কেভিন হাওয়ার্ডকে নিচের ফয়েতে অপেক্ষা করতে বলে উঠে এসেছে রানা তেতলায়। টোকা দিতেই খুলে গেল 232 নম্বর কামরার দরজা। জিন্সের প্যান্ট আর হালকা নীল বুক খোলা শার্ট পরা লম্বা এক লোককে দেখা গেল দরজার ওপাশে। চেহারা হুবহু মিলে যায় নাস্তের বন্যার সঙ্গে। অপরিচিত লোক দেখে কুঁচকে গেল ভুরু। বলল, সিধে রাস্তা মাপো মিস্টার, কিছু কেনার মুডে নেই আমি এখন। কথাগুলোর সঙ্গে ভেসে এলো সস্তা হুইস্কির গন্ধ। দরজাটা বন্ধ করে দেওয়ার আগেই জুতো পরা পা ঢুকিয়ে দিল রানা কপাটের ফাঁকে। তারপর বের করে দেখালো রানা এজেন্সির ইনভেস্টিগেশন লাইসেন্স। আপনার সঙ্গে কথা আছে মিস্টার স্ট্যানলি। নামটা শুনে একটু বড় হলো চোখ। কার্ডটা খুঁটিয়ে দেখে নাক কুচকালো স্ট্যানলি। ও, প্রাইভেট টিকটিকি। ভালো চান তো কেটে পড়ুন, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না। অমায়িক হাসি আসলো রানা। আপনি কিন্তু আমার উদ্দেশ্য সম্পর্কে কিছু না জেনেই বিরূপ আচরণ করছেন। আমি এসেছি আপনাকে $30,000 পাইয়ে দিতে। এ ব্যাপারে কিছু শুনতে কি আপনি বিরক্ত বোধ করবেন? নিশ্চয় না। ঠিক আছে, বলুন কি বলার আছে আপনার। রানার জুতোটা লক্ষ্য করেছে সে বাঁকা চোখে। করিডোরে দাঁড়িয়ে, হ্যাঁ, যা বলবার এখানে দাঁড়িয়েই বলুন, বেশি সময় দিতে পারবো না। আপনাকে উকিল ক্লিপটন আমার পেছনে লাগিয়েছে, তাই না? ঠিক ধরেছেন। ওর সঙ্গে যোগাযোগ করছেন না কেন? উইল মোতাবেক বন্টন নিষ্পত্তির জন্যে খুঁজছেন তিনি আপনাকে, ধরে খেয়ে নেবার জন্যে নয়। যখন ইচ্ছে হবে আমি নিজেই দেখা করব। আপনি গিয়ে ওকে বলুন, পেছনে টিকটিকি লাগিয়ে আমাকে উত্ত্যক্ত করার কোনো দরকার নেই। ওর আচরণ মোটেই পছন্দ হচ্ছে না আমার। এক হাত উঁচু করে চুল ঠিক করলো স্ট্যানলি। আঙুলের ফোলাপিটগুলো দেখে ওটাকে শিল্পীর হাত মনে হলো না রানার, বরং মনে হলো কোনো বক্সারের হাত। নরম গলায় বলল, টাকাগুলো নিতেই আটলান্টিক পাড়ি দিয়ে এসেছেন আপনি আমেরিকায়। তাহলে কি ধরে নেব আপনার প্রাপ্য $30,000 আপনার আর আগ্রহ নেই? ঠিক জানি না, যেন খুব চিন্তায় পড়ে গেছে এমনি ভঙ্গিতে বলল স্ট্যানলি। এ টাকা পাওয়া মাত্র এক লাফে আমার ইনকাম চলে যাবে উঁচু ট্যাক্স ব্র্যাকেটে। ট্যাক্স বেড়ে যাবে অনেক। কে জানে, আখিরে হয়তো ক্ষতিই হবে। ভাবছি নিশে ফেরত যাওয়াই হয়তো আমার জন্যে ভালো হবে। ক্লিপটনকে ফোন করে কথা জানিয়ে দেননি কেন? ইচ্ছে হয়নি তাই বলেই সিধে হয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো স্ট্যানলি। এবার পাটা ওখান থেকে সরিয়ে নিয়ে কেটে পড়ুন মিস্টার। আর একটা কথা বললে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দেব। হাসলো রানা। ঠিক আছে ভাই, অত রাগ করার মতো কিছু হয়নি। হাত বাড়িয়ে দিল সামনে। আমরা হাসি মুখে বিদায় নিতে পারি। সুযোগটা হাতছাড়া করলো না বদমেজাজি যুবক। খপ করে ধরল রানার হাত, ধরেই গায়ে জোরে চাপ দিল। মুখে শায়েস্তা করার হাসি। হাসলো রানাও। তারপর
ও যখন পাল্টা চাপ দিতে শুরু করলো, প্রথমে বিস্ময় ফুটল শিল্পীর চোখে, তারপর মলিন হয়ে গেল হাসি। রানা আর একটু চাপ বাড়াতেই ফ্যাকাশে হয়ে গেল মুখটা, ঘাম দেখা গেল কপালে। ফর্সা মুখটা যখন ব্যথায় নীল হয়ে যাচ্ছে, তখন ওর হাত একটু ঝাঁকিয়ে দিয়ে পা সরিয়ে নিল রানা দরজার ফাঁক থেকে। নিজের হাতটা চিৎ করে দেখলো স্ট্যানলি, হয়তো গুনে দেখলো আঙুল পাশটাই আছে কিনা, তারপর দরাম করে লাগিয়ে দিল দরজা। নিচে নেমে ফয়ে থেকে অ্যাডাম ক্লিপটনকে টেলিফোন করলো রানা। স্ট্যানলি ছদ্মনাম ও ঠিকানাটা জানালো স্ট্যানলির ছদ্মনাম ও ঠিকানাটা জানালো তাকে। তারপর বলল, মনে হচ্ছে টাকাটার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই ওর মধ্যে। নিচে ফিরে যাওয়ার কথাও একবার উচ্চারণ করলো। তাহলে এখানে এসেছে কি করতে, সেটা আপনি জিজ্ঞেস করুন ওকে। আমাদেরকে ওর পেছনে লাগানোই রেগে গেছে লোকটা। আমার মনে হচ্ছে কি এক কারণে যেন পালাই পালাই করছে। ওকে ধরতে হলে উড়ে চলে আসতে হবে আপনার এখানে। আচ্ছা, বলল ক্লিপটন। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রানা, চমৎকার কাজ দেখিয়েছেন। আপনাদের কাজ শেষ, আর কোনো সাহায্যর দরকার হবে না আমার। রাখলাম। দাঁড়ান এক সেকেন্ড, বলল রানা। আমাদের ধারণা স্ট্যানলি এখন হোটেল বদলাবে। এখনই না এলে ওর দেখা পাবেন না। ঠিক আছে, আপনাদের পছন্দ করছে না যখন, এখন থেকে যা করার আমি নিজে করব। আপনাদের দায়িত্ব শেষ। ধন্যবাদ। কানেকশন কেটে দিল অ্যাডাম ক্লিপটন। চিন্তিত ভঙ্গিতে জুলফির নিষ্ঠা চুলকাল রানা। তারপর গিল্টি মিয়া ও ক্যাভিনকে নিয়ে গাড়িতে উঠে তেতলায় যা যা ঘটেছে সব বলল। আমার সন্দেহ হচ্ছে স্যার, সব এখনো শেষ ওই নেকো। ঠিক বলেছ, বলল রানা। তোমাদের এখন এই ট্রান্সমিটারটা উদ্ধার করতে হবে শেফার্সদের টেলিফোনের রিসিভার থেকে। তা নইলে ওটা পুলিশ বা টেলিফোন কোম্পানির কারো চোখে পড়লে আজ হোক বা কাল কারা ওটা লাগিয়েছে তা ট্রেস করা যাবে। মস্ত ঝামেলায় জড়িয়ে যাবে রানা এজেন্সি। মেয়েটা বেরিয়ে গেলেই ওটা খুলে নিয়ে আসবো স্যার। মাথা নাড়ল রানা। দিনে দুপুরে ও বাড়িতে ঢোকা খুবই রিস্কি হবে। চারপাশে অনেক লোক, অনেক বাড়িঘর, আবার একবার টেলিফোন মিস্ত্রিও সাজা যাবে না। কাজটা সারতে হবে তোমাদের সন্ধ্যের পর। তবে অফিসে ফেরার পথে পিজন লেন হয়ে এলো ওরা। ক্যাভিনের তোবড়ানো টয়োটা সফটেলটার সামান্য কাত হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। মোড় ঘুরেই দাঁড় করালো রানা গাড়ি। একটা কাগজে লিখলো গাড়িটা বিকল, মেকানিকের অপেক্ষায় দাঁড়ানো। তারপর কেভিনকে বলল, এটা সাটিয়ে দিয়ে এসো ওটার উইন্ডশিল্ডে। অফিসে ফিরে গিল্টি মেয়া তার লোকজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কাজে। রানা ঢুকলো গিয়ে নিজের অফিস কামরায়। পিয়ন ছুটলো সবার জন্য লাঞ্চ আনতে। প্রথমেই ফোন করলো রানা ক্রেডিট রেটিং অফিসে ওর বন্ধুর কাছে। বন্ধু জানালো শেফাররা দুজন মিলে বছরে আয় করে $11,200। 20,000 দিয়ে কিনেছে ওরা বাড়িটা 4 বছর আগে। $15,000 শোধ হবে ইনস্টলমেন্টে আগামী 11 বছরে। বাড়ির আসবাবও কেনা হয়েছে ইনস্টলমেন্টে। টাকা পরিশোধে কোনো গড়িমসি বা অনিয়ম নেই। মেয়েটা টাইপিস্টের কাজ একটা রিয়েল এস্টেট কোম্পানিতে। ফিলিপ শেফার্স ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্সের রিজার্ভেশন ক্লার্ক। এদেরই একটা প্লেন কদিন আগে ক্র্যাশ করেছে না? হ্যাঁ, ফিলিপ শেফার্স মারা গেছে ওই প্লেন ক্র্যাশে। আর কিছু জানতে চাচ্ছ দোস্ত? না রে, তোকে ধন্যবাদ। খুব ধীরে উচ্চারণ করলো রানা শব্দ কটা। 4। লাঞ্চের পর একটানা সন্ধে পর্যন্ত ফাইল দেখে আজকের মতো কাজ শেষ করলো রানা। মনের মধ্যে খচখচ করছে সেই দুপুর থেকে। সন্ধ্যা নামতে গিল্টি মেয়া ও ক্যাবিন হাওয়ার্ডকে নিয়ে বের হলো। প্রথমে নিউ ইয়র্ক টাইমসের অফিসে গিয়ে বন্ধুর সাহায্যে পুরনো কাগজ বের করে প্লেন ক্র্যাশের নিউজটা মন দিয়ে পড়ল ও আগাগোড়া। পুড়ে ছাই হয়ে যাওয়াদের মধ্যে ফিলিপ শেফার্সের নাম রয়েছে। যাত্রীদের প্রায় সবারই একটা করে পাসপোর্ট সাইজ ছবি ছাপা হয়েছে। তার নিচে বিস্তারিত রিপোর্ট। শেফার্সের ছবির নিচে লিখেছে, এয়ারলাইন্সের কর্মচারী হিসাবে
নিখোঁজ 4 ফ্লাই করেছিলেন ফিলিপ শেফার্স। প্যারিসে ছুটি কাটিয়ে ফিরে আসবার সময় JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যান তিনি। চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল তার। শনাক্ত করা গেছে সঙ্গের নাম খোদাই করা লাইটারটা দেখে। ওটা বিমান কোম্পানির তরফ থেকে বড়দিনের উপহার দেওয়া হয়েছিল তাকে। মূল খবরের সঙ্গে আর একটা মর্মস্পর্শী সাইড স্টোরিও তুলে ধরা হয়েছে। তার সঙ্গে তার স্ত্রীরও প্যারিস যাওয়ার কথা ছিল। তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্সে আমার স্বামীর চাকরির 5 বছর পূর্তি উপলক্ষে তার সঙ্গে প্যারিস থেকে ঘুরে আসার জন্য আমাকেও ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। আমার কোম্পানি ছুটি মঞ্জুরও করেছিল, কিন্তু আমার ইমিডিয়েট বস হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে ছুটি বাতিল হয়ে যায়। এর ফলে আমি প্রাণে বেঁচে গেছি বটে, কিন্তু এ বাঁচা প্রকৃতপক্ষে অর্থহীন। পত্রিকা অফিস থেকেই টেলিফোনে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন জোসেফ ক্রাউলিকে চাইল রানা। কর্তব্যরত অফিসার জানালেন, ক্রাউলির ডিউটি রাত 10টা থেকে। যদি তার পক্ষে কোনো সাহায্য। বেশ, 10টার পরেই ফোন করব বলে রিসিভার নামিয়ে রাখল রানা। পত্রিকা অফিস থেকে বেরিয়েই চলল ওরা কুইন্সভিল রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে। যাওয়ার পথে কেভিনকে জিজ্ঞেস করল রানা, কিভাবে ওটা খুলে আনবে বলে ভাবছ? বাইরে থেকে আগে একটা ফোন করব স্যার, বলল তরুণ শিক্ষানবিশ। যদি কেউ না ধরে তাহলে বুঝতে হবে বাড়ি খালি। যন্ত্রটা খুলে আনতে আমার 1 মিনিটের বেশি লাগবে না স্যার। হ্যাঁ, ততক্ষণে জায়গাটা লিরিবিলি হয়ে যাওয়ার কথা, বলল গিল্টি মিয়া। তবে ঢোকার আগে তোমার প্রিয় স্যাকরা গাড়িটা ও বাড়ির কাছ থেকে সরিয়ে নিলে ভালো হয়, পরামর্শ দিল সে। তারপর নিশ্চিন্ত হবার লেগে হালকা দুটো টোকা দেবে দরজায়। সাড়া না পেলে তবেই গিয়ে ঢোকা। বাঘ ঘুরে পিজিয়ন লেনে ঢুকতে গিয়ে চমকালো রানা। সম্পূর্ণ বদলে গেছে এলাকার পরিবেশ। শিভাসদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটা লরিসহ 3টে ওয়ারলেস ফিট করা জিপ গাড়ি। রাস্তায় গিজগিজ করছে পুলিশ। এলাকার বেশ কিছু কৌতূহলী লোকও আছে তাদের সঙ্গে। ব্রেক করতে গিয়েও মত পরিবর্তন করলো রানা। জটলার পাশ দিয়ে ধীর গতিতে এগিয়ে গেল সামনে। এইবার জিজ্ঞেস করলো রানা। কেভিনকে পরামর্শ দিল গিল্টি মিয়া। আর কি, আজ আর হলো নিকো। যাও কেভিন ভাইয়া, নিয়ে এসো তোমার গাড়ি। আগে হুডটা তুলে যন্ত্রপাতি লাড়াচাড়া করবে, তারপর স্টার্ট দিবে। ওই জটলার কাছে গিয়ে জেনে আসবে কি হয়েছে। এত বীর ব্যারেক্কা কিসের, বুঝলে? আধ ঘন্টা পর ফিরে এলো কেভিন। একবার হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে গেল আরও সামনে। রানার গাড়ি চললো ওর পিছু পিছু। কয়েকটা ব্লক পেরিয়ে তারপর থামলো ওরা। নেমে এলো কেভিন। সর্বনাশ হয়ে গেছে স্যার, বলল। রিতা শেফার্স আজ দুপুরে নাকি কোনো এক হোটেলে গিয়ে খুন করেছে আমাদের স্ট্যানলিকে। একেবারে হাতে নাতে ধরেছে পুলিশ, পিস্তল সহ। আয় হায়, বলল গিল্টি মিয়া। এত দৌড়ঝাঁপ করেও টাকাগুলো দেওয়া গেল না সোরাটার হাতে? স্বীকারোক্তি দিয়েছে মেয়েটা, জিজ্ঞেস করলো রানা। না স্যার, শুনলাম খুনের পর থেকে একটা টু শব্দও করেনি রিটা শেফার্স। গ্রেপ্তারের পর কোনো উকিলের সাহায্যও চায়নি, একেবারে বোবা। মাথা ঝাঁকালো রানা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো অফিসে ফিরি। অফিসে পৌঁছে টেপ রেকর্ডারটা নিয়ে সবাই মিলে ঢুকলো রানার কামরায়। টেবিলের উপর ওটা রেখে টেপটা রিওয়াইন্ড করে নিয়ে চালিয়ে দিল গিল্টি মিয়া শুরু থেকে। রিটা শেফার্সের মায়ের কল শোনা গেল প্রথমে। মেয়েকে ধৈর্য ও সাহস না হারিয়ে বর্তমান বিপর্যয় মোকাবেলা করার ব্যাপারে অনেকক্ষণ ধরে নানাভাবে উপদেশ দিলেন মহিলা। তারপর শোনা গেল রবার্ট স্ট্যানলির অধৈর্য কণ্ঠ। কী ব্যাপার? 10 মিনিট ধরে চেষ্টা করছি, লাইন পাচ্ছি না। কার সঙ্গে কথা বলছিলে? মা। ওহো,
মা মাকে তো বলতে ভুলেই গেছি, আগামী কয়েকটা দিন থাকছি না এখানে। পরে ফোন করে জানিয়ে দিলেই হবে। একটা ব্যাগে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তবে এখনই বেরিয়ে পড়ো না, আমি ফোন করলে তারপর। ক্লিপটনের লেলিয়ে দেয়া তেরা এক প্রাইভেট আই একটু আগে এসেছিল এখানে। বেটা কি করে জানি খুঁজে বের করে ফেলেছে আমাকে, তাই এই হোটেল ছেড়ে এখনই সরে যেতে হচ্ছে। তোমার খোঁজ বের করলো কেমন করে ওরা? ইস, এসবের মধ্যে না জড়ালেই আমরা ভালো করতাম। ভীষণ ভয় লাগছে আমার ফিল। এত টেনশন হচ্ছে যে। মাথা ঠান্ডা রাখো ডার্লিং, কিচ্ছু ভেবো না তো। ভয় পাওয়ার মতো কিছুই ঘটেনি এখন পর্যন্ত, ভবিষ্যতেও ঘটবে না। উত্তরাধিকারের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই জানিয়ে দিয়ে আমি ভাগিয়ে দিয়েছি ব্যাটাকে। আরেকখানে সরে গিয়েই তোমাকে ফোন দেব। সাহস হারিও না, নিজেকে শান্ত রাখো লক্ষ্মী। বড়লোক হয়ে যাচ্ছে আমরা শীঘ্রই। এরপরে কতক্ষণ পর এলো তা বোঝা গেল না, কারণ টেলিফোনের কথা শেষ হয়ে যেতেই টেপ রেকর্ডার বন্ধ ছিল। আবার সেই একই লোকের গলা শোনা গেল, বলছে সরে এসেছি রিটা। ম্যানহাটনের ছোট অখ্যাত পুরনো তবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেলে, নাম ডলফিন। দূর থেকেই একটা মাছের ছবি দেখতে পাবে। ডেস্কে বলে রাখবো আমি, তুমি সোজা দোতলার 103 নম্বর কামরায় চলে আসবে। এখানে কেউ খুঁজে পাবে না আমাদের। ব্যাগ গুছিয়ে তুমি তৈরি তো? হ্যাঁ। গুড। গাড়িটা গ্যারেজেই থাক, একটা ট্যাক্সি নিয়ে চলে এসো তুমি। এখন বাজে 3টে, এখনই রওনা হলে পৌঁছে যাবে। গুলি শব্দে একসঙ্গে চমকে উঠল ওরা তিনজন। চাপা আওয়াজ, কিন্তু শব্দটা যে গুলির তাতে কোনো সন্দেহ নেই। পিস্তলের নলটা সম্ভবত লোকটার পিঠে ঠেকিয়ে টানা হয়েছে ট্রিগার। উই, কি হলো? ফিল ফিল কিসের? কটাং শব্দে কেরলে রাখলো কেউ ফোনের রিসিভার। কেটে গেল কানেকশন, থেমে গেল টেপ। প্রথম থেকে শেষ পর্যন্ত টেপটা আবার একবার শুনল রানা। ডুবে গেল গভীর চিন্তায়। ওকে চিন্তামগ্ন দেখে আলগোসে কামরা থেকে বেরিয়ে গেল গিল্টি মেয়া তার সাগরেদকে নিয়ে। ঠিক 10টায় ফোন করে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন জোসেফ ক্রাউলিকে সিটেই পেল রানা। বহুদিনের পরিচয়। রানার গলা পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতে যাচ্ছিলেন ক্রাউলি। থমকে গেলেন ওর প্রশ্ন শুনে। জানতে চাইলেন, কোন খুনটা মিস্টার রানা? ডলফিন হোটেলের সেই রবার্ট স্ট্যানলি? হ্যাঁ। মৃত্যুর সঠিক সময় আমার জানা দরকার। ঠিক আছে, জেনে নিয়ে জানাচ্ছি। আপনি অফিসে না বাসায়? অফিসে। ঠিক আছে, জানাচ্ছি। ভালো কথা। এই কেসে কার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড? প্রথমত রিটা শেফার্সের ব্যাপারে। খুনি মেয়েটাকে ডিপেন্ড করবেন নাকি? চেষ্টা করব। কি বললেন? আপনি একটা খুনির হয়ে? খুনটাও করেনি ক্যাপ্টেন, শান্ত কণ্ঠে বলল রানা। হ্যাঁ? মনে হলো খাবি খেলেন ক্যাপ্টেন ক্রাউলি। বলেন কি মিস্টার রানা? হাতে নাতে ধরা হয়েছে ওকে। আপনি প্রমাণ করতে পারবেন যে কাজটা ওর নয়? পারবো, তবে প্রমাণটা নিশ্চিত করতে হলে আপনার সাহায্য লাগবে। আসলে এই মেয়েটি নিরপরাধ। থমকে গেলেন অফিসার, চুপ করে থাকলেন কিছুক্ষণ। রানার মন্তব্য ঘাবড়ে দিয়েছে তাকে। তাহলে কি ভুল মানুষকে ধরে এনেছেন? সত্যি যদি নিরপরাধ হয়, বললেন ক্যাপ্টেন, 100বার সাহায্য করব আমি। আর আসুন, খুনি যদি ধরা পড়ে তাহলে তো সোনায় সোহাগা। আমি আর আসল খুনি যদি ধরা পড়ে তাহলে তো সোনায় সোহাগা। আমি কি চলে আসবো আপনার অফিসে? আমি আসছি আপনার কাছে। ইতিমধ্যে মৃত্যুর সঠিক সময় আর আজ বিকেলে ওই হোটেলে ঠিক কী কী ঘটেছে জেনে নিয়ে তৈরি হয়ে থাকুন। বলা যায় না, আসল খুনি ধরা পড়তেও পারে। ইন দ্যাট কেস দ্য হোল ক্রেডিট গোস টু ইউ। ঠিক আছে? 100%, বললেন উল্লসিত ক্যাপ্টেন। তাহলে চলে আসুন, রাখলাম। 5। রাত 2:10 ফোন করল রানা লয়ার অ্যাডাম ক্লিফটনের বাড়ির নম্বরে। রানার গলা শুনে মহাখ্যাপা হয়ে উঠলেন আইনজীবী। কী ব্যাপার মিস্টার মাসুদ রানা? রাত কয়টা বাজে এখন? আপনার কি সময় জ্ঞান বলতে? 2:11, বলল রানা। আপনার সঙ্গে এখনই একবার দেখা হওয়া দরকার আমার। আশা করি রবার্ট স্ট্যানলির মৃত্যুর খবরটা জানা আছে আপনার? পুলিশ জানিয়েছে আমাকে। ওর লাশের পকেটে আমার লেখা চিঠি পাওয়া গেছিল। কিন্তু রানা, এই রাতে আপনি? ক্লিফটন, আধ ঘন্টা পর আপনাকে বাড়ির সামনে থেকে তুলে নেব আমি।
তৈরি থাকবেন বলেই লাইন কেটে দিল রানা। ঠিক আধ ঘন্টা পর গেটের সামনে এসে দাঁড়ালো রানার গাড়ি। বড়সড় একটা লনের ওপাশে আধার হয়ে আছে উকিলের বাড়িটা। গেটের পাশে একটা পিলারের গায়ে হেলান দিয়ে অপেক্ষা করছিল ক্লিপটন। রানা থামতেই লম্বা পা ফেলে এগিয়ে এলো। মাথায় বড়সড় একটা টুপি পড়েছে, গায়ে গাঢ় রঙের দামি স্যুট, হাতে নরম গিগ পিগ স্কিনের পাতলা গ্লাভস। টুপি আর গ্লাভস দেখে কিছুটা স্বস্তি বোধ করলো রানা। পাশের সিটে উঠে বসতে জিজ্ঞেস করলো লয়ার, আমার সঙ্গে কি ব্যাপার? বলছি মিস্টার ক্লিপটন, চলতে চলতে। কেউ ঠেকালো না আপনাকে রানা? বিরক্ত কণ্ঠে বলল লয়ার। এই যে রাত বিরেতে মানুষকে ডিস্টার্ব করে বেড়াচ্ছেন, এ কথা আর কেউ জানে না? এত রাতে কোথায় পাবো জানাবার লোক? তাছাড়া জানাতে যাবই বা কেন? বলে গাড়ি ছেড়ে দিল রানা। ভাবছে কখন জানি রেগে গিয়ে মেরে বসে লোকটা। শহরতলির শেষ প্রান্তে পৌঁছে বাঁক নিয়ে একটা খোয়া বিছানো সরু নির্জন রাস্তায় ঢুকলো রানার গাড়ি। কিছু দূর গিয়ে থেমে দাঁড়ালো ঝোপঝাড়ের পাশে। থামছেন যে? জানতে চাইল ক্লিপটন। রাস্তার মাঝখানে থেমে দাঁড়াচ্ছেন কেন? আর চোখে রানা দেখল গ্লাভস পরা হাত দুটো কোলের উপর রাখা। একটু যেন বেশি শান্ত লাগছে লয়ারকে। রানা ভাবল, ও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে বেইজ্জতির সীমা পরিসীমা থাকবে না। কথাটা এখানেই বলতে চাই। বলল, আপনি আমাদেরকে আপনার একজন মক্কেলকে খুঁজে দেবার কাজ দিয়েছিলেন। লোকটাকে হারিয়ে ফেলেছিলেন আপনি। আমরা আপনার সে কাজটা করে দিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা গড়িয়েছে গিয়ে খুনে। খুন হয়ে গেছে লোকটা। এই কথা বলতে এত রাতে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছেন রানা? স্ট্যানলির সঙ্গে কোথাকার কোন মিসেস শেফার্সের গোপন প্রেম ছিল কি ছিল না? কেন সে স্ট্যানলিকে খুন করলো? এসবের সঙ্গে আমার বা আপনার কি সম্পর্ক? আপনার কথা বলতে পারবো না ক্লিপটন, কিন্তু আমার সম্পর্ক আছে। আপনি জড়িয়েছেন আমাকে। আমি আপনাকে বলেছি কাজটা আমাদের লাইনে পড়ে না, আর কাউকে দিন। আপনি জোর করে চাপিয়েছেন ওটা রানা এজেন্সির ঘাড়ে। কেন তা আপনিই বলতে পারবেন। তখন জানতাম না এভাবে খুন হয়ে যাবে আমাদের টার্গেট। আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার হচ্ছে না রানা। মনে হচ্ছে মেয়ে লোকটার হাতে স্ট্যানলির খুন হয়ে যাওয়াটা আপনার ধারণা আমি ঠেকাতে পারতাম। ক্লিপটন, ও এই খুনটা করেনি। ওর টেলিফোনে আমরা আড়ি পাতা যন্ত্র ফিট করেছিলাম। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রিটা শেফার্স এর ফোনে যে যা বলেছে সব রেকর্ড করা আছে আমাদের টেপে। পেছনের ছিটেই রাখা আছে রেকর্ডারটা। আপনি চাইলে আমি বাজিয়ে শোনাতে পারি। পুলিশের মেডিকেল এক্সামিনার স্ট্যানলির মৃত্যুর সময় নির্ধারণ করেছেন দুপুর 3টে থেকে 3:10। আমার টেপ বলছে 3টের সময় পিজন লেনের বাড়ি থেকে টেলিফোনে কথা বলছিল মিসেস শেফার্স স্ট্যানলির সঙ্গে। ঠিক সেই সময়ে গুলি শব্দ হয়। বুঝতে পারছেন, 10 মিনিটের মধ্যে ম্যানহাটনে পৌঁছানো সম্ভব ছিল না ওর পক্ষে। রিটা শেফার্সের অকট্য অ্যালেবাই রয়েছে আমার টেপে। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো রানা। লক্ষ্য করলো উকিলের হাত দুটো এখনো কোলের উপর রাখা। আমার ধারণা গুলিটা করে আপনি ডলফিন হোটেলের ওই কামরাতেই ওত পেতে অপেক্ষায় ছিলেন মেয়েটির জন্যে। জানতেন ও আসছে। মেয়েটি যখন পাগলের মতো কামরায় ঢুকলো আপনি মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে পিস্তলটা ধরিয়ে দিলেন ওর হাতে। তারপর নিশ্চিন্তে বেরিয়ে গিয়ে পুলিশকে খবর দিলেন। একটা গুলির আওয়াজ শোনা গেছে ডলফিন হোটেলের দোতলা থেকে। পুলিশও গিয়ে হাতে নাতে ধরলো ওকে। আপনার খুনের দায় চাপলো রিটার কাঁধে। হাসলো রানা। এবার কিছুটা পরিষ্কার হয়েছে জনাব। শান্ত ভঙ্গিতে বসে আছে লয়ার। তার মনের ভিতর কি চলছে সেই বলতে পারবে। পাশ ফিরে চেয়ে রয়েছে রানার মুখের দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে রানার আসল উদ্দেশ্যটা কি। আর চোখে আর একবার ওর হাতের দিকে তাকালো রানা। অলস ভঙ্গিতে ও দুটো কোলের উপর রাখা। উদ্ভট এক গল্প ফেঁদেছেন মাসুদ রানা, বলল সে কিছুক্ষণ পর। আপনার ইচ্ছেটা কি? কোনো ধরনের ব্ল্যাকমেইল? আমি কি আপনার কাছে টাকা পয়সা কিছু চেয়েছি ক্লিপটন? মাথা নাড়ল রানা। আপনি জানেন আমরা সবসময় ন্যায়ের পক্ষে কাজ করতে চেষ্টা করি। কোনো বদমাইশ অনর্থক কাউকে খুন করে
সে খুনের দায় অন্যায়ভাবে চাপিয়ে দেবে নিরীহ একটা মেয়ের উপর, আর আমরা চুপচাপ সেটা চেয়ে চেয়ে দেখব? বাংলাদেশের মানুষ আমরা অতটা হৃদয়হীন পাষণ্ড নই, ক্লিপ্টন। আমরা আপনাকে সাবধান করিনি একথা বলতে পারবেন না, তারপরেও কাজটা আপনি আমাদের ঘাড়ে চাপালেন। আপনার জানা উচিত ছিল মক্কেল সম্পর্কে খোঁজ নেওয়াও আমাদের কাজের মধ্যে পড়ে। যখন জানলাম আপনি দেউলিয়া হওয়ার পথে শেয়ার ব্যবসায় মার খেয়ে আর্থার হেনরির ফান্ড থেকে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা তুলে ফেসে গেছেন, তখন ভালো করে নজর দিতেই হলো। উত্তরাধিকারীরা টাকার জন্য চাপ দিচ্ছে, দেবেই টাকাটা, ওদের স্ট্যানলিকে পাওয়া যাচ্ছে না। কথা বলে বহুদিন ওদেরকে ঠেকিয়ে রেখেছিলেন এই ভেবে যে আপনার কাকা মারা গেলে তার টাকা দিয়ে ফান্ড পূরণ করে দেবেন। কিন্তু কাকা আর মরে না। তারপর ওরা যখন নিজেরা স্ট্যানলির খোঁজ বের করে দিল, তখন তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হলেন আপনি অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু প্লেনটা ক্র্যাশ করলো, ভাবলেন বাঁচা গেল বুঝি। কিন্তু না, জানা গেল জীবিত তিনজনের মধ্যে রবার্ট স্ট্যানলিও একজন। ওকে গায়েব করে দিয়ে বা খুন করে বাটোয়ারা পিছিয়ে দেওয়ার প্ল্যান ছিল আপনার আগে থেকেই। কিংবা হয়তো ভেবেছিলেন ওর সঙ্গে একটা সমঝোতায় এসে ওকে দিয়ে কেস করাবেন আরও বেশি টাকার জন্যে, ফলে বাটোয়ারা পিছিয়ে যাবে আরও। মোট কথা, আপনার কাকার মৃত্যু পর্যন্ত যেমন করে হোক ঠেকিয়ে রাখতে হবে ভাগাভাগিটা। কিন্তু স্ট্যানলি হাসপাতাল থেকে গায়েব হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেলেন আপনি। ভাবলেন কবে না জানি হাজির হয়ে যায় ছোকরার টাকার জন্যে। আরও ভয়, কবে না জানি ও যোগাযোগ করে বসে অন্যান্য ভাগিদারদের সঙ্গে। কাজে কাজেই আমাদের সাহায্য আপনার দরকার হয়ে পড়ল। রানা, মিথ্যে ভাজর ভাজর করছো। সম্বোধনরা তুমিতে নেমে আসায় মনে মনে খুশি হলো রানা। ক্লিপটনের কঠোর মুখ ঘামে চকচক করছে। তোমাকে আমি নিখোঁজ এক লোককে খুঁজে বের করবার কাজ দিয়েছিলাম, তুমি সে কাজ করেছো। এর মধ্যে কোনো অন্যায় বা ঘোরপ্যাচ নেই। লোকটা যদি পরবর্তী সময় খুন হয়ে যায়, সে দায় কিছুতেই আমার উপর বর্তায় না। রানা ভাবছে, এখনো পিস্তল বের করছে না কেন লোকটা। বলল, এই মৃত্যু বন্টনের কাজটা দেরি করিয়ে দেবে না বলতে চান? যেটুকু সময় পাওয়া যাবে তার মধ্যে যদি আপনার কাকা মারা না যায়, তাকে মারাও তো আপনার জন্য কঠিন কোনো কাজ হবে না। কায়ন বাক্যে কায়ম্ন বাক্যে প্রার্থনা করছেন যেন আপনার কাকা মারা যায়, কিন্তু আসল কথাটাই তো আপনার জানা নেই। ওই লোকটা রবার্ট স্ট্যানলি ছিল না। বজ্রপাতের পর মুহূর্তের স্তব্ধতা। আত্মা চমকে গেছে অ্যাডাম ক্লিপটনের। তোমার এই গাঁজাখুরি গপ্প শোনার ধৈর্য আর আমার নেই রানা। আমাকে বাড়িতে ফিরিয়ে প্লেন ক্রাশেই মারা গিয়েছিল আসলে রবার্ট স্ট্যানলি। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো রানা। ফিলিপ শেফার ছিল একই প্লেনে, বেঁচে দেওয়াদের একজন। স্ট্যানলি মনে করে আপনি এই ফিলিপ শেফার্সকে খুন করেছেন, ক্লিপটন। দুর্ঘটনায় একটুও জখম হয়নি শেফার্স, বরং ঝাঁকি খেয়ে বুদ্ধি খুলে গিয়েছিল। ইন্স্যুরেন্সের মোটা টাকার জন্যে মাথায় খেলে গিয়েছিল পরিচয় বদলের আইডিয়াটা। স্ট্যানলির জ্বলন্ত মৃতদেহের পাশে পড়ে থাকা ওয়ালেটটা কুড়িয়ে নিয়ে নিজের লাইটার ছুড়ে দিয়েছিল ওর লাশের গায়ে। স্ট্যানলি হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার 1 ঘন্টার মধ্যে ফোন পেয়ে ওর স্ত্রী রিটা শেফার্স এসে ওকে নিয়ে যায়। ফিলিপ শেফার্সের মতলবটা বোঝা কঠিন কিছু নয়। ইন্স্যুরেন্সের টাকা ছাড়াও ওর বউ ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্স থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ তুলবে। তারপর দুজন মিলে দেশান্তরী হবে। আগুনে পুড়ে ভস্ম হয়ে যাওয়ায় কোনটা কার লাশ চেনার কোনো উপায় ছিল না। সেই অনিশ্চয়তার সুযোগ নিয়েই, এটা তোমার আরেক ধাপ্পাবাজি, বলে উঠল ক্লিপটন। ওর চোখে দুটোকে ওর চোখ দুটোকে নীল মার্বেলের মতো লাগছে এখন দেখতে। সাপের মতো ঠান্ডা দৃষ্টি সে চোখে। আপনার ওই $30,000 লোভ যে ফিলিপকে বেশ কিছুটা দুলিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। স্ট্যানলির ওয়ালেটে আপনার চিঠি পেয়ে ওই টাকার ব্যাপারে জেনেছিল সে, কিন্তু সামনে আসতে ভয় পেয়েছে বেচারা। ভেবেছে হয়তো আপনার বা স্ট্যানলির পরিবারের কারো কাছে ধরা পড়ে যাবে সে ও আসল লোক নয়।
ও তো জানতো না আপনি বা স্ট্যানলির ভাগিদারদের কারো জানা নেই ও দেখতে কেমন। ডিয়ার অ্যাডাম ক্লিপটন, আর সব অ্যামেচারদের মতোই নিরেট গাধামি করেছেন আপনি। মিসেস শেফার ছাড়া একমাত্র আপনিই জানতেন কোথায় লুকিয়ে আসে স্ট্যানলি ওরফে ফিলিপ শেফার্স। গতকাল দুপুরে আপনাকে যখন আমি টেলিফোনে জানালাম পোর্টল্যান্ড হোটেলের 232 নম্বর কামরায় পল ব্রেনার নাম নিয়ে আছে রবার্ট স্ট্যানলি, ছুটলেন আপনি সেখানে। কিন্তু পৌঁছেই জানতে পারলেন হোটেল ছেড়ে চলে যাচ্ছে স্ট্যানলি। ওর পিছু নিয়ে আপনিও চলে গেলেন ম্যানহাটনের ডলফিন হোটেলে। তারপর আড়াল থেকে যখন শুনলেন রিটা শেফার্স নামে একটা মেয়েকে ডাকছে স্ট্যানলি ওই হোটেলে, তখনই মাথায় ঝিলিক দিল শয়তানি বুদ্ধি। ওর পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করলেন আপনি। তারপর ঘাপটি মেরে অপেক্ষা করলেন রিটার জন্যে। দরদর করে ঘামছে এখন অ্যাডাম ক্লিপটন। মাথা থেকে টুপিটা সরালো। বোঝা গেল ওখানেই ছিল ওর 2 সল্টের ডেরেঞ্জার পিস্তলটা। রানার বুক বরাবর তাক করে ধরল সে ওটা। তোমার এই বেপরোয়া দুঃসাহসের প্রশংসা করতে পারছি না মাসুদ রানা। গাধামি আমি নই, তুমিই করেছো এই নির্জন জায়গায় আমাকে নিয়ে এসে। কষ্ট করে সত্যটা আবিষ্কার করেছো বটে, কিন্তু তাতে লাভ হলো না কিছুই। বুঝতেই পারছো, এই কথা বলে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছো তুমি। বাধ্য হয়েই তোমাকে এখন খুন করতে হচ্ছে আমার। আরে করেন কি আর্তনাদ করে উঠল রানা। দেখুন, স্টিয়ারিং ধরে আছি আমি 2 হাতে। ভয় পেয়ে তাড়াহুড়োয় কিছু না করে আমার কথাটা শেষ করতে দিন। তার আগে ব্লাব কম্পার্টমেন্টটা খুলে ট্রান্সমিটারটা এক নজর দেখে নিন। এতক্ষণ আমাদের যা কথা হয়েছে সব শুনেছেন ক্যাপ্টেন জোসেফ ক্রাউলি। সেই সাথে সব কিছু রেকর্ডও হয়ে গেছে পুলিশের টেপ রেকর্ডারে। আমাদের সব কথা ব্রডকাস্ট করেছি আমি ক্লিপটন। খুলেই দেখুন সামনের গ্লোভ কম্পার্টমেন্টটা। ঠান্ডা নীল দৃষ্টি রানার চোখের উপর স্থির রেখে কম্পার্টমেন্টটা খুলল ক্লিপটন। দস্তানা পরা বাম হাত বাড়িয়ে বের করে আনলো ট্রান্সমিটারটা। ধারা বিবরণীর মতো বলে চলেছে রানা। খুবই শক্তিশালী জিনিস, রেঞ্জ 2000 গজেরও বেশি। পুলিশের এসব চালবাজি তোমাকে বাঁচাতে পারবে না রানা। এটা ট্রান্সমিটার না কচু। ট্রান্সমিটার আমি চিনি না মনে করেছ? এর অ্যান্টেনা কোথায়, টিউব কোথায়, মাইক্রোফোন কোথায়? ধোকা দেওয়ার নতুন প্রযুক্তি সম্পর্কে আপনার। ধপ করে চারপাশ থেকে একই সঙ্গে জ্বলে উঠল অনেকগুলো ফ্ল্যাশ লাইট। বিশাল দেখি ক্যাপ্টেনের দুপাশে দাঁড়িয়ে আছে গিল্টি মিয়া ও তার সাঙ্গাত ক্যাবিন হাওয়ার্ড। প্রচণ্ড এক হাঁক ছাড়লেন ক্যাপ্টেন। ঘিরে ফেলেছি আমরা তোমাকে ক্লিপটন, ড্রপ দ্য গান। চারপাশের ঝোপঝাড় থেকে সাব মেশিন গান হাতে বেরিয়ে এলো 8-10 জন কমবাট পুলিশ। আতঙ্কে বিকৃত হয়ে গেছে অ্যাডাম ক্লিপটনের চেহারা। হতচকিত ভাবটা কাটিয়ে উঠে ঠেসে ধরল ডেরেঞ্জারটা রানার পাজরে। বেরো রানা, বেরো গাড়ি থেকে, তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করব আমি। ক্লিপটনের কবজি চেপে ধরল রানা। ধস্তাধস্তি চলছে। এমনি সময়ে গিল্টি মেয়ার মার্বেল পিস্তল থেকে ছুটে এলো একটা অব্যর্থ গোলা। মার্বেলটা ঠকাস করে ক্লিপটনের টাকে লেগে পিছলে বেরিয়ে গেল জানালা দিয়ে। ব্যথায় চেঁচিয়ে উঠল খুনি লয়ার। টান দিয়ে দুপাশের দরজা খুলে ফেলল 2 জন আর্ম পুলিশ। আমি শেষ, দাঁতে দাঁত চেপে বলল ক্লিপটন। কিন্তু তোমাকেও ছাড়ছি না রানা, বলেই টিপে দিল সে ট্রিগার। ছোট মরিচের ঝাল বেশি, প্রচণ্ড আওয়াজ হলো গুলির। এটাও রেকর্ড হয়ে গেল টেপ রেকর্ডারে। এতক্ষণে হাসি ফুটল রানার মুখে। বলল, এবার সত্যিই মরলেন মিস্টার ক্লিপটন, আপনাকে আর বাঁচাবার সাধ্য নেই কারো। গুলির আওয়াজ শুনে ছুটে গাড়ির পাশে চলে এলো গিল্টি মিয়া। হতচকিত নিষ্পাপ দৃষ্টি রাখলো রানার মুখে। আপনাকে লেগেছে 4? হ্যাঁ, বেশ জোরে ধাক্কা লেগেছে। কোটের ল্যাপেল তুলে নিচে পড়া বুলেট প্রুফ ভেস্টটা দেখিয়ে দিল রানা। সমাপ্ত।